পাকিস্তানকে নিয়ে যখন পুরো আরব রাষ্ট্র দৌড়ঝাঁপ করছে, তখন চীন নেপথ্যে কিছু খেলা শুরু করেছে। অর্থাৎ ভারত পড়ে গেছে কোণঠাসা অবস্থায়। একদিকে আমেরিকাকে টেনে নিয়ে গেল সৌদি আরব, অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প ডেকে নিয়ে পাকিস্তানের সেনা প্রধানের সাথে লাঞ্চ করেন, ডিনার করেন, তার প্রশংসা করেন। ভারতের কয়টা বিমান পাকিস্তান উড়িয়ে দিয়েছে সেই তথ্য ফাঁস করেন। তার মানে নরেন্দ্র মোদী একদিকে আমেরিকান চাপে আছে, অন্যদিকে ইরান, অন্যদিকে চীন তাকে সামিটে নিয়ে যেরকম লজ্জা দিয়েছে, সবকিছু মিলে নরেন্দ্র মোদীর রাজনীতির টালমাটা। এরই মধ্যে দুঃসংবাদ এলো যে সৌদি আরবের অন্যতম মিত্র ভারত, জানেন তো আপনারা, পাকিস্তানকে 20 বিলিয়ন দিলে ওদেরকে 100 বিলিয়ন দেয় সৌদি আরব। সেই সৌদি আরব পাকিস্তানের সাথে চুক্তি করে ফেলেছে, যে চুক্তির ফলে এখন পাকিস্তানে আক্রমণের আগে 14 বার না 100 বার চিন্তা করতে হবে ভারতকে। ভারত এখন দেখতেছে একদিকে প্রতিবেশী দেশগুলো তার হাত ছাড়া, তার চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান আমেরিকার আদরেও রয়েছে, মুসলিম রাষ্ট্রের মোড়ল সৌদি আরবের আদরেও রয়েছে, পাশাপাশি পুরো পৃথিবী এখন তসলিম করছে পাকিস্তানকে। ইউরোপ বলি, আফ্রিকা বলি, আমেরিকা বলি, সব এখন পাকিস্তানকে মূল্যায়ন করছে এক যুদ্ধে পরাজয়ের কারণে, এক যুদ্ধে জয়ের কারণে। এখন ভারতের এই পরিস্থিতিটা এতটা কঠিন হয়ে গেছে যে তারা ঠিক বুঝতে পারছে না এখানে পাকিস্তানকে তারা মোকাবেলা করবে কিভাবে। পাশাপাশি সৌদি আরব পাকিস্তানের এই সম্পর্কের পর সৌদি আরব ছাড়া আরো যে মুসলিম দেশগুলো এগিয়ে আসছে পাকিস্তানের দিকে, এটাও পাকিস্তানের অর্থনীতিকে এবার একটা কঠিন, মানে কি বলবো, শক্ত ভিত্তির উপর নিয়ে আসবে, যেটা ভারতের জন্য দুঃসংবাদ। সবশেষ যে তথ্যটি দিয়ে শেষ করবো আজকের ভিডিও, সেটি হলো বাংলাদেশকে এখান থেকে একটা শক্ত মেসেজ দিতে হবে। কোন নতজানু পররাষ্ট্রনীতি দিয়ে কেউ পৃথিবীতে সম্মান নিয়ে বাঁচতে পারে না। বাংলাদেশের উচিত আগামীতে যারা ক্ষমতায় আসবেন বা আসবেন না, যারাই হোক, বিকল্প চিন্তা করা। ওয়ার্ল্ড অর্ডার পরিবর্তন হয়ে গেছে। পৃথিবী শাসন করবে এখন চীন, পৃথিবী শাসন করবে এখন মানে পূর্বের যারা, তারা নতুন কোন রাষ্ট্র পৃথিবী শাসন করতে আসছে, অনেক অনেক নতুন নতুন নেতৃত্ব। কিন্তু আমেরিকা বিগত সময় ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে যতটুকু তিনি আলোচনা ছড়িয়েছেন, সবচেয়ে বেশি পরাজিত এবং লোকসানের মুখে আমেরিকাই পড়েছে। আজকে ইসরায়েল 6টি মুসলিম দেশে আক্রমণ করবে, তাদের নেক্সট টার্গেট ইসরায়েল, তুরস্ক। যে কারণে তুরস্ক শক্তভাবে প্রস্তুতি নিচ্ছে, কারণ হামাসের সবচেয়ে বড় অফিসটি তুরস্কে, হামাসের সর্বাধিক নেতারা রয়েছে তুরস্কে, এবং দখলদাররা হামাসকে শেষ করার জন্য কাতারে অ্যাটাক করেছে। তারা তো সব জায়গায় টার্গেট করে অ্যাটাক করেছে, এবার তাদের নেক্সট টার্গেট হবে তুরস্ক। এখন তুরস্ক ইসরায়েলের হাত থেকে বাঁচার জন্য যুদ্ধে জড়াবে সত্য কথা, কিন্তু ইসরায়েলের পক্ষে যে এতগুলো দেশ থাকবে, তুরস্কের পক্ষে কাউকে থাকতে হবে তো। তাই তুরস্ক পাকিস্তান আরবদের এই কোয়ালিশনে চলে আসতে পারে, আর তাই কাতার বা আদার্স রাষ্ট্রগুলোকে এখন তুরস্ক ব্যবহার করছে। মনে রাখবেন, তুরস্ক ভার্সেস ইসরায়েল নয়, তুরস্ক ভার্সেস অল। ইউরোপ, আমেরিকা সব এক হবে। যদিও তুরস্ক নেটোর, কিন্তু এই নেটোর নিয়মটি আর্টিকেল 5 এখানে ভুলে যাবে আফ্রিকা, কি বলে ইউরোপ, কারণ মুসলিমদের স্বার্থে কখনো নেটো কাজ করবে না, এটা সবাই জানে। তাই এরদোয়ান চাইছেন পাকিস্তান সৌদি আরবের মতো এখানে আরেকটি বলয় তৈরি করে তারা ঠিক মানে পাকিস্তানে আক্রমণ মানে তুরস্কে আক্রমণ, তুরস্কে আক্রমণ মানে সৌদি আরবে আক্রমণ, ঠিক এইরকম একটি শক্তির বলয়, সামরিক চুক্তির মানে মজবুত দেয়াল তৈরির জন্য, সীসাগলা প্রাচীর তৈরি করার জন্য খুব শিগগিরই এমন ঘোষণা আসতে পারে তুরস্কের পক্ষ থেকে, এমনটিও ধারণা করা হচ্ছে। আর ভেতরে ভেতরে আরব রাষ্ট্রগুলো তুরস্কের সাথে বেশ কিছু চুক্তি করতে যাচ্ছে, এমনও আভাস পাওয়া গেছে। আমরা দেখতে চাই 22 তারিখে তুরস্ক এবং মিশরের মহড়াটি, নৌ মহড়াটি দখলদার দেশটির ভিত কাঁপাতে পারে কিনা, এবং যেসব ত্রাণবাহী জাহাজ ফিলিস্তিনে প্রবেশ করবে তাদের উপর দখলদার কোনো আক্রমণ করে নতুন কোনো যুদ্ধ ছড়িয়ে দেয় কিনা, সেটিও দেখার অপেক্ষা থাকবো আমরা।
আমরা বলছি আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। আল্লাহ হাফেজ।